নজর রাখতে হচ্ছে ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ইশতেহার প্রকাশ করেছে। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পদক্ষেপ এবং পরিকল্পনা বলা যেতে পারে, ভিশন অ্যান্ড মিশন নেওয়া হলো এবং সেখান থেকেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা নেতৃত্বরা ছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একযোগে যেমন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে ছাড়লেন না, পাশাপাশি আবার ইশতেহারে উঠে এলো বেশ কিছু অঙ্গীকার। ভোটের আগে তৃণমূলের ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। ভোটের আগে তৃণমূলের ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস এবং ফার্স্ট ইশতেহার প্রকাশ করলো তৃণমূল। কেননা এখনো পর্যন্ত হয়তো দেখা গিয়েছে কোনো দল ইশতেহার সেভাবে প্রকাশ করেনি এবং সেখান থেকে তৃণমূলের ফার্স্ট ইশতেহার প্রকাশ। আগামীবার মোদী সরকার আর আসবে না এমনটাও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ একদিকে যেমন বিধানসভার আগে ইশতেহার প্রকাশ করলেন, অন্যদিকে আবার লোকসভা নির্বাচনকে নিয়েও কার্যত মুখ্যমন্ত্রীর মুখে, মমতার মুখে কথা বলতে শোনা গেল। ভোটের আগে তৃণমূলের ইশতেহার প্রকাশ। আমরা কথা বলি, আরও আপডেট নিয়ে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানী। ফার্স্ট তৃণমূলের ইশতেহার প্রকাশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং একযোগে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারকে যেমন তোপ দাগলেন, পাল্টা আবার বলা যেতে পারে ইশতেহারে বেশ কিছু অঙ্গীকারগুলো উঠে এলো। আগামীবার থাকছে সবচেয়ে বড় চমক, দুয়ারে পরিষেবা, অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। এটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবার। একেবারেই তাই। মুখ্যমন্ত্রী আজকে যে ইশতেহার প্রকাশ করেছেন তার মধ্যে তিনি 10টা মাস্টার স্ট্রোক দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। তৃণমূল কংগ্রেস সরকার চতুর্থবার ক্ষমতায় এলে তারা দুয়ারে স্বাস্থ্য চালু করবে। যদিও এই বিষয়ে এখনও খুব একটা স্পষ্ট করে ইশতেহারে বলা নেই, কিন্তু যেহেতু এর আগে আমরা দেখেছি স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারপরে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং পরে নন্দীগ্রামে তিনি সেবাশ্রয় চালু করেছেন। সেই রকমই সেবাশ্রয়ের ধাঁচে দুয়ারে স্বাস্থ্য সেই প্রকল্পও চালু করবে তৃণমূল সরকার চতুর্থবার ক্ষমতা এলে। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইশতেহারে 10 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। কারণ বেশ কিছু জায়গায় দেউচা পাচামি থেকে শুরু করে রঘুনাথপুর বা জিন্দালদের যে সিমেন্ট ফ্যাক্টরি, সেখানে প্রচুর কর্মসংস্থান ইতিমধ্যেই হয়েছে, আরও কিছু কর্মসংস্থান হবে। প্রায় 10 লক্ষ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এবারে প্রবীণদের জন্য আলাদা করে যত্ন নেওয়া হবে নতুন সরকার এলে। এমনি আমরা জানি বার্ধক্য ভাতা দেওয়া হয়, সেই ভাতার পাশাপাশি প্রবীণদের আমরা দেখেছি অনেক বৃদ্ধ বাবা মা, তাদের সন্তানরা বাইরে থাকে কাজের সূত্রে, তাদের দেখভালের জন্য কেউ থাকে না, তাদের মনের খোঁজ নেওয়ার জন্য কেউ থাকে না। তাই প্রবীণদের দেখাশোনার জন্য, প্রবীণদের স্বাস্থ্যের দিকেও কিন্তু তৃণমূল সরকার তারা নজর দেবে, সেটা এবারের ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে আজকে ইশতেহার ঘোষণার পাশাপাশি, ইশতেহার প্রকাশের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আরও একবার কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছে। তিনি বলেছেন যে যেভাবে বাংলায় নির্বাচন কমিশন তারা যেভাবে তাদের ভূমিকা অত্যন্ত, সেটা তিনি সমালোচনা করেছেন। এবং রাষ্ট্রপতি শাসন জারি না হলেও তারা কিন্তু পরোক্ষে রাষ্ট্রপতি শাসন প্রায় জারি করে দিয়েছে। তার কারণ একাধিক পুলিশ অফিসার থেকে শুরু করে জেলা শাসককে তারা ট্রান্সফার করে দিচ্ছে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাত পোহানোর আগেই দেখা গেছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে রাষ্ট্রপতি শাসন পরোক্ষেই কিন্তু তারা জারি করে দিয়েছে, সেটা নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। গৌরব, সবচেয়ে বড় বিষয় যে এমার্জেন্সি সিচুয়েশন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত অঘোষিত একটা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার পথে এগোচ্ছে এবং সেখান থেকেই যে সমস্ত পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশনের, একের পর এক আমলা পরিবর্তন করে ফেলা, পাশাপাশি বলা যেতে পারে আমলাদেরকে মূলত ট্রান্সফার করে দেওয়া, এই নিয়ে কিন্তু একেবারে হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় এখান থেকে হয়তো তৃণমূল কংগ্রেস সেখান থেকে কিন্তু মূলত তপ দেখতে ছাড়ছে না এই বিষয়টা। অর্থাৎ সেখান থেকে নির্বাচন কমিশন কেন্দ্রকে এক ছাতার তলায় এনেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কমিশন কিন্তু বিজেপি কিন্তু কমিশন। অর্থাৎ এই কথাও বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। দেশের মানুষকে সরবরাহ করার চক্রান্ত করছে বিজেপি, এমনটাও তোপ দাগলো কেন্দ্রীয় সরকারকে মমতা। এবং সেখান থেকে ভোটের আগে তৃণমূলের ইশতেহারে যেমন তিনি বেশ কিছু অঙ্গীকার আনলেন, তেমনই কিন্তু বলা যেতে পারে আরও বেশ কিছু বিষয়গুলো তুলে ধরলেন তিনি। যেমন নির্বাচন কমিশনকে তোপ দাগলেন, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন, পাশাপাশি একযোগে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই আজকের এই ইশতেহার প্রকাশকে কেন্দ্র করে কিন্তু আগামীবার মূলত মোদী সরকারও থাকবে না, এই কথাও বললেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যেমন বিধানসভা নির্বাচনের
একদিকে যখন বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করা হলো, অন্যদিকে আবার লোকসভা নির্বাচন নিয়েও প্রস্তুত রয়েছেন তৃণমূল, এমনটাও কিন্তু এক প্রকার ইঙ্গিত পাওয়া গেল এইবার। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারে, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডারও হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষ কি দেখবে কি? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। আমরা বলি না ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইংরেজরা কলকাতা ক্যাপিটাল ছিল, বাংলার মানুষের ভয়ে তুলে নিয়ে গেছিল দিল্লিতে রাতারাতি, যে বাংলার মানুষকে দমানো যাবে না, সামলানো যাবে না। তারা মাথা নত করে না, এবং একই কারণে বাংলা ওদের অনেক দিনের টার্গেট।